পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শিগগিরই একটি রোডম্যাপ আসবে আর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, অধিকাংশ মিথ্যা তথ্যের ওপর ভর করে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে আর তা ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা। রাজধানীর স্থানীয় একটি হোটেলে সেন্টার নন রেসিডেন্ট বাংলাদেশি ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2025 অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাজনৈতিক অস্থিরতায় দেশীয় বিনিয়োগকারীর সংখ্যা কমেছে, তাই নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। এটা স্বাভাবিক, কারণ আপনার অর্থের যে একটা নিরাপত্তা, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে, এটা অনস্বীকার্য। কাজেই এটা আমরা দেখছি, এবং আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি, এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন, এবং ইনভেস্টমেন্ট আসবে। সেই ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না, কারণ প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। তিনি বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি, তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি। তিনি বলেন, বিগত দিনে ভোটার আইডি সংশোধনে আনীত দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ওই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় বলে একটা পর্যালোচনা করে, তাই আমাদের কারো সিদ্ধান্তে আসতে হবে। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি, যাতে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি। আমাদের সিরিয়াসলি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা চলছে, তাই কোনো প্রকার হটকারিতায় না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় ঐক্যের সরকার গঠন করার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল দ্রুততম সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ারও আহ্বান জানান। সম্মেলনে এবি পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গণতান্ত্রিক একটা বাংলাদেশ নির্মাণ করতে চায়। 5 মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে, কোন নির্ভয়ে আমরা কথা বলতে পারছি, এটাই আমাদের একটা বড় বিজয়। শতাধিক পণ্যের উপর কর আরোপের ঘটনা আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। সকালে নয়াপল্টনে দলটির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রিজভী বলেন, 5 টাকার জায়গায় 15 টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এমন সিদ্ধান্তে ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে। এ সময় পাঠ্যপুস্তক সংশোধনীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করেছে। যে আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে, এটা তো একটা সরকার যাদের প্রতি, যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা তো ভাবতে হবে। হ্যাঁ, মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু
জনগণের উপর অসম্ভব চাপ বাড়বে, এটা তো মানে চিন্তাই করা যায় না। একটা আইটেমে 5 টাকা আপনার ভ্যাট ছিল, সেখান থেকে 15 টাকা, অধিকাংশই আপনার 15 টাকা করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে, চিকিৎসকরা প্রতিদিন নিয়মিত তাকে দেখছেন। শুক্রবার নতুন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে, সে অনুযায়ী চিকিৎসা চলছে। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় বিকেল 3টায় তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, ইউরোপে বাৎসরিক ছুটি মাত্র শেষ হয়েছে, বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও ছুটিতে, ওনারাও আসবেন এবং খালেদা জিয়াকে দেখবেন। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী সুপারিশ করবেন। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে বা আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্যান্য ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তাছাড়া তিনি বলেন, তার মনে হয়েছে ভারতীয় কর্মকর্তারাও এ ধরনের মনোভাবই পোষণ করেন। শুক্রবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে একদল নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুলিভান বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন। বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ভারতের জল্পনা এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট, ক্ষমতাসীন বিজেপির এমন অভিযোগের প্রেক্ষাপটে সুলিভান বলেন, বাংলাদেশের ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল এমন মন্তব্য হাস্যকর। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের রাজবাড়ির দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। সকাল থেকে ফেরিঘাটের পল্টনটি মেরামতের জন্য স্থানান্তর করার কারণে সাময়িকভাবে ঘাটটি বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ম্যানেজার মেরিন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, সকাল 10:30 থেকে কাজ শুরু হয়েছে। এখানে থাকা পল্টনটি সরিয়ে অতি দ্রুতই পাটুরিয়া ঘাট থেকে পল্টন এনে 7 নম্বর ফেরিঘাটে তা বসানো হবে। আমাদের হচ্ছে একটা সার্টেন টাইম পরে পন্টনগুলো আমাদের মেরামতে যেতে হয়। সকাল 10:30 থেকে আমরা এটা রিপ্লেসমেন্টের কাজ শুরু করছি। ইতিমধ্যে আমাদের রোরো পন্টন 7 ছিল এখানে, এটা আমরা এখন রিপ্লেস করে অলরেডি সেল করছে যাচ্ছে। এখন ওখান থেকে আমাদের একটা রেডি পন্টন আছে পাটুরিয়া ঘাটে, রোরো পন্টন 8, ওইটা জাস্ট আসতেছে। আমরা দুপুরের পরেই মোটামুটি 3টার মধ্যে আমরা এখানে সেট করে আবার এই ঘাটটা আবার চলাচল করব। মুন্সিগঞ্জে স্কুলের নাম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় হওয়ায় 16 বছরে পায়নি কোনো বরাদ্দ। নামের কারণেই এমন বৈষম্যের শিকার বলে মনে করেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা জানান, বিষয়টি দেখভালের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছেন, চাহিদা পাঠানো হয়েছে, অচিরেই আসবে বরাদ্দ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কবল। টেবিলে থরে থরে সাজানো শতাধিক আবেদনপত্র। গত 16 বছরে বিদ্যালয়ের জন্য বরাদ্দ চেয়ে এই আবেদনগুলো সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার কাছে প্রতিষ্ঠিত মীর কাদিম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে মেলেনি সাড়া, আসেনি কোথাও কোনো প্রকার বরাদ্দ। অথচ পরীক্ষার ফলে জেলায় প্রতি বছর শীর্ষ দশে অবস্থান বিদ্যালয়টির। শহীদ জিয়া নামে আওয়ামী লীগ সরকার থাকতে তারা অবহেলিত করছে। কত স্কুলে প্রোগ্রাম হয় কিন্তু আমাদের স্কুলে হয় না, সেখান থেকে আমরা বঞ্চিত হই। সেরকম একটা ফান্ড পাইনি আর কি, শহীদ জিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে নাম থাকার কারণে। আমরা এটাই চাই আমাদের স্কুলের পরিবেশটা সুন্দর হোক, মানুষ যেন দেখে বলতে পারে। 1994 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে 2000 সালে স্থানীয় শিক্ষানুরাগীদের অনুদানে নির্মিত হয় 3তলা একাডেমিক ভবন। নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হিসাবে এমপিওভুক্ত হয় 2002 সালে। 2003-04 অর্থবছরে সরকারি অর্থে একটি 2তলা ভবন নির্মিত হয়। 2008 সালের পর শত চেষ্টা করেও বরাদ্দের মুখ দেখেনি বিদ্যালয়টি। এতে বাধাগ্রস্ত হয়েছে শিক্ষার পরিবেশ। ছেলে মেয়ে উভয়ের আলাদা আলাদা ওয়াশরুম নেই এবং লেখাপড়ার মান দিন দিন কমে যাচ্ছে। আমাদের জ্বালানা নাই, একটা দরজা নাই, আমাদের অন্ধকারে পড়াশোনা করতে হচ্ছে। ফ্লোরি ভাঙার কারণে অনেক ধুলাবালি যায়, আমাদের অনেক সমস্যা, এইসবের জন্য আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি না। বর্তমানে জরাজীর্ণ 2 ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সংস্কারের অভাবে শ্রেণীকক্ষের পলেস্তারা খসে পড়েছে, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত, নেই পর্যাপ্ত আলো, পাখা ও
বসার বেঞ্চের ব্যবস্থা। ফলে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। অন্তর্বর্তীকালীন সরকার এটাকে জাতীয়করণ করা হোক এবং এই অনগ্রসর শিক্ষার্থীদের, বিশেষ করে এই চরাঞ্চলের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার মূল ধারা জানিয়ে নিয়ে আসতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দাবি, বিষয়টি দেখভালের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। বাংলাদেশের মানুষের জন্যই শিক্ষা, সুতরাং এখানে ব্যক্তিগত কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাইব না। আমার দায়িত্ব নেওয়ার পর থেকে সকল প্রতিষ্ঠানের সমন্বয় করার চেষ্টা করব যেন সবাই সমান বরাদ্দ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ, সীমানা দেয়াল ও সরকারিকরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটিকে নতুন রূপ দেওয়ার দাবি স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি। জয়পুরহাটে আখের দাম বেশি, সেই সাথে সাথী ফসল চাষ করায় দিন দিন আখ চাষে ঝুঁকছেন কৃষকরা। গত বছরের চেয়ে জয়পুরহাট চিনিকল জোনে বেড়েছে প্রায় 1000 একর জমির আখ চাষ। এতে প্রাণ ফিরে এসেছে চিনিকলে। সংশ্লিষ্টরা বলছেন, চিনিকলটি বেশি দিন চালানোর জন্য ও উৎপাদন বাড়াতে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট, জানাচ্ছেন সন্তাব্রিজ উচ্ছ্বাস। জয়পুরহাটে দিন দিন বাড়ছে আখের চাষ। গত বছর জেলার চিনিকল জোন এলাকায় আখের চাষ হয়েছিল প্রায় 2000 একর জমিতে। এবছর হয়েছে প্রায় 3000 একর জমিতে। বাজারে আখের দাম বাড়ায় এবং একাধিক সাথী ফসল চাষের সুযোগ থাকায় আখ চাষে স্থানীয়দের আগ্রহ বাড়ছে। কৃষকরা বলছে, আখের সাথে আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, মাসকালাই, মসুর ডাল সহ নানা ধরনের সাথী ফসল চাষ সহ আখের দাম বাড়ায় বেড়েছে আখ চাষ। আখের পাশাপাশি সাথী ফসল করতেছি, মুগ কলাই লাগাচ্ছি, মাসকালাই লাগাচ্ছি, বেগুন লাগাচ্ছি, তারপরে আপনার পেপার লাগাচ্ছি। পাশাপাশি তো আখের ফসল আমরা পাইছি, দামও পাচ্ছি। মেল থেকে অনেক নির্দেশ দিয়েছে, এবার দাম বেড়ে দিয়েছে এবং যদি তারা সুযোগ সুবিধা দেয় সেক্ষেত্রে আমরা আরো কুশল লাগাবো। দেশের সম্পদ, জাতীয় সম্পদ, সবার সম্পদ, আমাদেরকে এটা রক্ষা করতেই হবে। আখ আবাদের জন্য যা দেওয়ার দরকার আপনার উপকরণ সমূহ তা সহজভাবে দিচ্ছে, যার কারণে একটু ভালোভাবে আখ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকদের আগে যে হয়রানি হয়তো সেই হয়রানি থেকে চাষিরা মুক্তি পাচ্ছে এবং এই জন্য চাষিরা মোটামুটি আখ চাষে ফিরে আসছে। সুগার মিল জানি আগের মতো সমন্বয় চলে এবং কৃষকরা যেন আখ লাগায়, এই জন্য আমি সরকারকে অনুরোধ করব, সরকার যেন সুগার মিলটার দিকে প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং দৃষ্টি দেয়। আখ চাষ বাড়াতে কৃষকদের আর্থিক সহযোগিতা সহ সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জয়পুরহাটে একটা ভালো ভারী শিল্প প্রতিষ্ঠান আছে, জয়পুরহাট সুগার মিলস লিমিটেড, যার ফলে এই আখের আবাদ বৃদ্ধির ফলে এই মিলটি একটু দীর্ঘদিন চালু থাকবে, যেটা আমাদের দেশের অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখবে বলে আমরা মনে করতেছি। একটা সবজি পাচ্ছে বা ডাল ফসল পাচ্ছে বা মশলাজাত ফসল পাচ্ছে, পেঁয়াজ, রসুন, মরিচ আবাদের মাধ্যমে। অপরদিকে আমাদের চিনি শিল্পের চিনি উৎপাদনে কাঁচামাল আখ সরবরাহ করতে পারতেছে। এ মৌসুমে প্রায় 55,000 মেট্রিক টন আখ মাড়াই করে প্রায় 2700 মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে আশা করছেন চিনিকল কর্তৃপক্ষ। শামস্তাব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম নগরীর ইপিজেডে জেএমএস ও মেরিন কোম্পানি লিমিটেড নামের 2টি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগ শ্রমিক জেএমএস কোম্পানির। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা আহত শ্রমিকরা জানান, বেতন ভাতা বৃদ্ধির জন্য 2টি কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছিল। এর মধ্যে জেএমএস কোম্পানি তাদের শ্রমিকদের দাবি মেনে নিলে আজ সকাল থেকে তারা কাজে যোগ দেয়। এ সময় ম্যারিমো কোম্পানির একদল শ্রমিক সেখানে প্রবেশ করে ভাঙচুর সহ কর্মরত শ্রমিকদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। ঘটনার পরপরই আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের ঘটনা একতরফা ছিল বলে জানায় পুলিশ ও আহত শ্রমিকরা। হয়তো বিক্ষোভ বা আন্দোলন এরকমের কোনো কিছু একটা করতেছিল, এর মধ্যে আন্দোলন শুরু করেছে হচ্ছে এই মেরিমো কোম্পানির, ঠিক আছে। তারা জেএমএস কোম্পানির শ্রমিকদের উপর হঠাৎ করে আর কি, তারা কর্মরত ছিল, কর্মরত থাকাকালীন সময় হঠাৎ করে আর কি অতর্কিত হামলা করে।
কারারুদ্ধ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনগণ। কলেজ গেটে মুক্তি সংগ্রাম পরিষদের আয়োজনে নাজির আহমেদের সভাপতিত্বে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার, পাপ্পু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার বিজিবির বাধায় শেষ পর্যন্ত কাজ বন্ধ রেখেছে ভারত। তবে ইতোমধ্যে ওই সীমান্তে 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলেছে বিএসএফ। আজ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং ওই এলাকার সকল সীমান্ত পিলার পরিদর্শন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন 51 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন। পুরা যত জায়গায় পিলার আছে পুরোটা ঘুরবো, দেখতে পাবেন, দেখি ওদের কি সমস্যা, কেন ওরা এটা নিয়ে তো ঝামেলা করছে, এটা আমরা বুঝতে পারছি। কালকে পুরোটা আমরা পরিদর্শন করবো। বিএসএফ সকাল থেকেই তারা অবাধে জিরো টলারেন্স লাইনের মধ্য দিয়ে তারা বেড়াকাটা দিচ্ছে। তো সকাল থেকেই দহগ্রামের মুন্সিপাড়া এবং খিতির বাড়ি যে ভারত এবং বাংলাদেশের দহগ্রামের যে বর্ডার এলাকা, এখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করতেছে।